একদল সৃষ্টিপ্রেমী তরুণের সেলুলয়েডের যুদ্ধের শিরোনাম উড়াল। সিনেমায় নেই পরিচিত কোনো মুখ। আন্তর্জাতিক বন্ধু দিবসকে কেন্দ্র করে বাংলা সিনেপ্রেমীদের উড়াতে দেশের প্রেক্ষাগৃহে চলছে জুবাইদুর রহমান পরিচালিত সিনেমা উড়াল। আছে মফস্বলের একদল তরুণের জীবন, বন্ধুত্ব, উড়ন্ত বনা প্রেম, বিশ্বাস আর অবিশ্বাস। উঠে এসেছে ক্ষমতা, অবিচার এবং বিচারহীনতার বিরুদ্ধে প্রাণান্ত এক সংগ্রামের চিত্র। মূলত লোকসংস্কৃতি ও তারুণ্যের উদ্যমকে দেশজ বয়ান কৌশলে চিত্রায়িত করেছে উড়াল। সিনেমাটি পাচ্ছে দর্শকের ভালোবাসা। আজ আমাদের সাথে অতিথি হয়ে আছেন উড়ালের অভিনেত্রী, কাব্যকথা আছেন অভিনেতা মাহফুজ মুন্না। ওয়েলকাম টু স্যান্ডেলিনা শোবিজ টুনাইট। কেমন আছেন আপনারা প্রথমে জানতে চাই। খুব ভালো আছি। খুবই ভালো আছি। আচ্ছা, আমি জানতে চাই যে উড়াল কতটা উঠতে পেরেছে? উড়াল তো আসলে আমাদের সবার জন্য, তো আমরা সবাই উঠছি উড়ালের সাথে। আর সবার যারা যারা দেখছেন সবার ওই রেসপন্সটাও পাচ্ছি। সব মিলিয়ে সবাই উড়ালের সাথে উঠছে, এটাই ভালো লাগছে দেখে। আচ্ছা, মুন্নার কাছ থেকে জানতে চাই যে উড়াল কিরকম উঠছে? আসলে স্বপ্নবাজ তরুণদের ওড়াটাই হচ্ছে উড়াল। এক ঝাঁক আমরা স্বপ্নবাজ তরুণ তরুণী যারা আছি তারা সবাই মিলেই আর কি ভালোবাসা দিয়ে তৈরি করা একটা কাজ, পরিশ্রম দিয়ে কাজ। এখন দর্শকের ভালোবাসা পাচ্ছি, সেই ভালোবাসাটাই আমাদের উঠতে আরো সাহায্য করছে। আচ্ছা, আমি একটু জানতে চাই যে উড়ালের সঙ্গে যুক্ত হওয়ার গল্পটা কিভাবে যুক্ত হয়েছিলেন আপনারা? প্রথমে আপনার কাছে জানতে চাই। আচ্ছা, উড়ালের সাথে আমার যুক্ত হওয়াটা খুবই কাকতালীয় ছিল বলা যায়, কারণ আমি ছোটবেলায় নাচ শিখেছি, এরপর থিয়েটার করেছি অনেক বছর। আর উড়ালের সাথে আমার মেইনলি যেভাবে আমি ইনভলভড হই, আমার মাসি হন সঙ্গীতা চৌধুরী, উনিও ইন্ডাস্ট্রিতে আছেন, আমার মার বন্ধু। তো উনি আমার ব্যাপারে, আমাদের যিনি গল্পটা লিখেছেন সম্রাট প্রামাণিক স্যার, ওনার সাথে গল্পটা নিয়ে যখন কথা হচ্ছিল তখন উনি আমার ব্যাপারে বলে যে আমি নাচ শিখি বা থিয়েটার করি। এরপর সম্রাট স্যার আমার সাথে একদিন দেখা করেন, জুবাইর স্যার এসে দেখা করেন, এবং আমার প্রথমে না মনেই হয়নি যে আমার অডিশন হচ্ছে বা এমন কিছু, এমনি আমার সাথে কথা বলছিল। আর আরেকটা জিনিস যোগ করতে চাই, সেটা হচ্ছে কুমকুম চরিত্রটা আসলে কেমন চরিত্র? দর্শকরা কি দেখবে কুমকুম চরিত্রে? কুমকুম আর আমার বয়সটা একদমই কাছাকাছি, কিন্তু কুমকুমের সাথে পার্সোনালিটি ওয়াইজ আবার অনেক ডিফারেন্স আছে। এটা যারা দেখেছে তারা হয়তো বুঝবে। আবার কিছু কিছু ক্ষেত্রে অনেকটাই একই রকম। কুমকুম খুবই দুরন্ত, হ্যাপেনিং, চিয়ারফুল একটা ক্যারেক্টার। আমিও বাস্তবে খুব একটা শান্তশিষ্ট এমন না, আমিও অনেকটা এমনই। আর সবার আদরে, সবাই অনেক পছন্দ করে, এবং সেখান থেকে এমন একটা টার্নে চলে যায় যে কুমকুমের বাবা যিনি, উনি বলে দেন কুমকুমের নাম যাতে কেউ আর না নেয়। তো সেই টার্নটা কেন হয় বা সেই মোড়টা কেন নেয় গল্পে, সেটা আমরা দেখলে, যারা দেখেছে তারা হয়তো জানবে। আচ্ছা, যেহেতু বলছিলে যে নাচের মেয়ে, সো নাচটা কি এই সিনেমাতে মানে হেল্পফুল ছিল? না, আমরা নাচ ওভাবে আসলে দেখিনি। কিছু সিন ছিল, কিন্তু আমি মানে নাচ দিয়েই আমার শুরু। আসলে আমি প্রথম শিখি প্রমাবন্তী ম্যামের কাছে নাচ, ওডিসি, আর এখন মুনমুন আহমেদ ম্যামের কাছে কত্থক শিখছি। কিন্তু কুমকুম আসলে কুমকুমের নাচের সিকোয়েন্স খুব বেশি ছিল না, হালকা কিছু সিন আমরা দেখেছি। আচ্ছা, এবার একটু জানতে চাই যে মতি চরিত্রটি কেমন? মতি চরিত্রটা আসলে খুবই সহজ সরল সাদাসিধা একটা ছেলে, যার আসলে মানে বন্ধু ছাড়া না অন্য কোনো কিছু নাই। এবং সবটাই মানে সব ধরনের বন্ধু সার্কেলে একটা করে ফ্রেন্ড থাকে, যে হচ্ছে যে কোথাও ঝামেলা হলে বা হচ্ছে কোথাও কোনো বিপদ আপদ হলে বা হচ্ছে সেটেলমেন্টের যে ব্যাপারটা ও হচ্ছে মতি করে। দুই বন্ধুর মাঝখানে আমি যে হচ্ছে যে জিনিসটা সেটেল করি, আর সবচেয়ে সহজ সরল, কোনো আগে পিছে কোনো ঝামেলার মধ্যে নাই। আর পরিশেষে দেখা যায় সেই সহজ সরল ছেলেটাই আসলে বড় একটা প্রতিবাদের মুখোমুখি এসে দাঁড়ায় আর কি, প্রতিবাদ করা শুরু করে। আচ্ছা, আমরা তো নর্মালি দেখি যে বন্ধুরা, যেটা বলছিলেন আপনারা যে এই বয়সে টিনেজারদের একটা থাকে, বন্ধুত্ব থাকে, তারা একসাথে অনেক কিছু করতে চায়, কিন্তু এই সিনেমাতে আসলে আপনাদের মেসেজটা কি? দর্শকদেরকে আপনারা কি বোঝাতে চেয়েছেন যে বন্ধুত্বের কোন গল্পটা? এখানে বন্ধুত্বের আসলে যে বন্ডিং এর ব্যাপারটা, সেই জিনিসটা একদম ভালোভাবে তুলে ধরা হয়েছে। আর কিছু বন্ধু আছে যারা হচ্ছে যে ছোটবেলা থেকে একসাথে হয়তো বড় হয়েছে, কিন্তু তারপরে অনেকটা সময় যাওয়ার পরে হয়তো আলাদা হয়ে যায়। কিন্তু এখানে যে বড় হওয়ার যে ব্যাপারটা, তিন বন্ধুর একসাথে যে জার্নিটা, সেই জার্নিটার মাঝামাঝি সময়ে যদি কোনো মানে ঝামেলাটা শুরু হয়, তখনই বন্ধু বান্ধব সবাই মিলে একসাথে সেই জিনিসটার প্রতিকার করার চেষ্টা করে। তো এই বন্ধুত্বের বন্ধন
তাদের দুরন্তপনা এগুলো নিয়ে মূলত হচ্ছে যে আমি যতটুকু জানি আপনাদের আরো দুজন বন্ধু আছে, রঞ্জু এবং বাচ্চু। সো উনারা আজকে উপস্থিত নেই, বাট উনাদের রোলটা কি ছিল একটু যদি বলতেন, আপনাদের মানে বন্ধুত্বের গল্প যেহেতু জানতে চাচ্ছি। রঞ্জু যে চরিত্রটা সে করেছে হচ্ছে সোহেল তৌফিক। ও হচ্ছে মহাজনের বাড়িতে হচ্ছে কাজ করে, বাড়িতে বলতে কি তার সকল কারবারের হিসাব টিসাব রাখে। আর বাচ্চু যে সে হচ্ছে যে এই একটা সাইকেলের দোকানে গ্যারেজ, সাইকেলের গ্যারেজের মালিক আর কি, অনেক বড় গ্যারেজ, সেটা সিনেমাতে দেখলেই বুঝতে পারবেন। একটা একচালা টিনের ঘরের গ্যারেজ, সেই গ্যারেজে সে হচ্ছে যে সাইকেল মেকার। এবং আর মতি হচ্ছে যে পেপার বিলি করে, হকার। তো তিন বন্ধুর আসলে কেমিস্ট্রিটা অনেক অসাধারণ ছিল। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি পোস্টার একটা ছবি, যে উড়ালের খুব চমৎকার একটা ছবি। আমি যতটুকু মনে করতে পারি এরকম একটা বলিউডে আমরা সিনেমা দেখেছি, উড়ান অর আমার ঠিক এই মুহূর্তে মনে নেই, বাট সিমিলার টাইপের হয়তো বা একটা পোস্টার দেখেছি। এখন গল্পটা কি একই ধরনের, মানে আপনি কি সিনেমাটি দেখেছেন? আমি দেখেছি, সিনেমাটি একই ধরনের না। আচ্ছা, ওইটার সাথে এইটার প্রেক্ষাপট, তারপর হচ্ছে গল্প, স্টোরি লাইন, কোনো কিছুই বেশি একটা মিল নেই। আচ্ছা, তবুও এই সিনেমাটা, ওই সিনেমাটাও একটা বন্ধুত্বের গল্প, বন্ধুত্বের গল্প ছিল। আমাদের এই সিনেমাটাও আরেকটা বন্ধুত্বের গল্প। কিন্তু এইখানে আরো অনেক জিনিস ইনক্লুড হয়েছে। সেটার মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা আমাদের দেশীয় কালচার, আমাদের দেশীয় যেই সংস্কৃতি আছে, তারপরে আরো যা কিছু আছে, সেগুলো সব এই সিনেমাতে ইনক্লুড করা হয়েছে। আচ্ছা, আপনারা তো তিনটা মেল ফিগার আমি যতটুকু দেখতে পাচ্ছি, উনি একা ফিমেল, রাইট? সো আসলে উনার সঙ্গীর সাথে অন্য কেউ ছিল, বা এখানে তিনজনের মধ্যে কারোর সঙ্গে প্রেম ছিল উনার? তো আমি বললাম না যে সাদা সিধা মানুষ, আমি বাদে আর কিছু জানি না, মানে আমি একদম আড়াল ছিলাম। আচ্ছা, এখানেরই কারো একজনের সাথে কুমকুমের একটা সম্পর্ক ছিল, যেটা আমরা সিনেমায় দেখি। এবং প্রথমে আসলে গল্পটা যেভাবে যাচ্ছিল, সবাই একটু মিসগাইডেড হচ্ছিল যে আসলে কার সাথে কুমকুমের মানে বন্ডিংটা। তিনজনকে মানে না, ঘোরাচ্ছে তিনজনের সাথে না, এরকম এমন কিছু ছিল না। তিন ছেলে এক কুমকুম? না না না, সেরকমই না, একদম একজনের সাথেই ছিল, কিন্তু গল্পটা এমন ভাবে দেখানো হচ্ছিল প্রথম থেকে যে অডিয়েন্স কোথাও না কোথাও একটু কনফিউজড হয়ে যাচ্ছিল কোন বন্ধুটার সঙ্গে কুমকুমের প্রেম। মতির সাথে আসলে কুমকুমের খুব একটা অন স্ক্রিন বন্ডিং ছিলই না, বন্ডিং ছিল বাচ্চু এবং রঞ্জুর সাথে। কিন্তু আসলে কুমকুমের সম্পর্ক রঞ্জুর সাথে, এটা কিন্তু দর্শকরা জেনে গিয়েছে। হ্যাঁ, দর্শকরা এটা এখন হলে গিয়ে জানলে ভালো। না না, সমস্যা নেই, ওনারা আসুক, ওনাদের জন্য আরো টুইস্ট অপেক্ষা করছে। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। রঞ্জু এবং বাচ্চু ওনারা আজকে উপস্থিত নেই, ওনাদের পারফরমেন্স বা ওনারা আসলে কি রোল প্লে করে আরেকটু যদি বিস্তারিত বলতেন। এখন রঞ্জু হচ্ছে তো মহাজনের টাকা কালেক্ট করে, বিভিন্ন দোকানে যে বাকিগুলো থাকে সেগুলো কালেক্ট করে, মালের অর্ডার নেওয়া থেকে ডেলিভারি করা পর্যন্ত মোটামুটি এইসব দায়িত্বের হিসাব রাখে। আর ও হচ্ছে যে একজন খুবই মানে হচ্ছে প্রাণোচ্ছল ছেলে, যে হচ্ছে ভালোবাসা, প্রেম তার মধ্যে বিদ্যমান। এবং বাচ্চুর মধ্যেও সেম ক্যাটাগরি আছে। বাচ্চু একটু হচ্ছে, আমাদের মধ্যে কিছু ফ্রেন্ড থাকে না যে হচ্ছে একটু মানে মেয়েদের দিকে আকর্ষণ বেশি খুব, হ্যাঁ, মেয়ে দেখলে হচ্ছে যে তার মানে মাথায় একটু কাজ করে কম, তো ওই রকম ক্যারেক্টার হচ্ছে বাচ্চু। ওর বাচ্চু যখন কুমকুমকে দেখে তখন কুমকুম একটু হাসে, তখনই সে ভাবে যে হয়তো প্রেম হয়ে গেছে, সেরকম কিছুটা। মানে কুমকুমের দিকে ও যে এই দৃষ্টিতে আসলে তাকাই, যে ভালোবাসার ব্যাপারটা, কুমকুম হয়তো ওটা কখনোই ওই সেন্সে ভাবেনি। সে হয়তো আচ্ছা একজন তাকাচ্ছে, আমি একটু হাসবো, এমন একটা ব্যাপার ছিল। কিন্তু বাচ্চু ওটাকে অনেক স্পেশাল ভাবে ভাবতো, এমন একটা। আচ্ছা, আসলে একটু জানতে চাই সিনেমার শুটিং কোথায় কোথায় হয়েছে? শুটিং আমাদের উত্তরবঙ্গেই ছিল, নড়াইল, সৈয়দপুর, এইসব জায়গায়। আমার বেশিরভাগ সিন নড়াইলে ছিল, আর তোমাদের মেবি সৈয়দপুরের দিকে বেশি ছিল। সৈয়দপুর, পার্বতীপুর, এসব জায়গায় হয়েছে। আচ্ছা, সিনেমা শুটিং করতে গিয়ে কোনো মজার এক্সপেরিয়েন্স দর্শকদের সাথে যদি শেয়ার করা যায়, মজার কোনো ঘটনা ঘটেছিল? আমরা আসলে যখন শুটিং করতাম, আমার জন্য তো সবই একদম নতুন এক্সপিরিয়েন্স ছিল, ওরা তো আরো আগে কাজ করেছে। তো প্রত্যেকটা দিনই অনেক মজার এক্সপিরিয়েন্স সহই থাকতো। মানে এমনও সময় গেছে যে আমাদের মানে সিনটা ট্র্যাজেডির কোনো সিন, কিন্তু ওই সিন শেষ আমরা এরপর আবার হাসাহাসি করছি, এমন একটা ব্যাপার ছিল।
আমাদের দুইজনের আসলে ওরকম অন স্ক্রিন খুব একটা সিন ছিল না, কিন্তু অফ স্ক্রিনে আমরা অনেক মজা করেছি। ও আমাকে বাইকে করে পুরো সব জায়গায় ঘুরিয়েছে, তো ওরকম অনেক ভালো ভালো স্মৃতি আমার সবার সাথে, ওদের কষ্ট তিনজনের লেগেছে সাথে। এমন কোনো স্মৃতি কি মনে পড়ে, মানে যেদিন শুটিং শেষ হয়েছিল? হ্যাঁ, লাস্ট দিন আমরা ভেবেছিলাম আমরা অনেক কান্নাকাটি করব, কিন্তু আসলে এমন কিছু হয়নি। আমরা লাস্ট দিনও ওই হাসাহাসির মধ্যেই ছিলাম। আচ্ছা, আমি তো জানতে চাই যে উড়াল সিনেমার আসলে নামকরণের সার্থকতা কি, মানে উড়াল সিনেমাটি কেন উড়াল? আসলে তরুণ যারা বা কৈশোরে যারা পদার্পণ করে, তারা আসলে না মানে একটা স্বপ্ন নিয়ে আসে। তারা হচ্ছে ধরেন আমার ব্যাপারে বলি, যেমন ছোটবেলায় আমি এক এক সময় এক এক জিনিস হতে চেয়েছিলাম। পাইলট হতে চেয়েছিলাম, তারপরে ডাক্তার হতে চেয়েছিলাম, ইঞ্জিনিয়ার হতে চেয়েছিলাম। ওই সময়টা হচ্ছে যে একটা দুরন্তপনার সময়। এই দুরন্তপনার সময়গুলোতে মানুষের যত মানে স্বপ্ন আছে সেগুলো আস্তে আস্তে জাগ্রত হওয়া শুরু করে। তো সেই জায়গা থেকে উড়াল নামকরণটা হচ্ছে এই যে তিন বন্ধু, এই তিন বন্ধুর তাদের সাথে জার্নি, এবং মানে অবিশ্বাস্য একটা জিনিস যেটা হচ্ছে যে ট্রেনের সাথে রেস দেওয়া, বিমানের সাথে রেস দেওয়া, এই যে এই স্বপ্নগুলো আসলে তাদের নিজেদের ভিতরেই একটা ডানা তৈরি করে, যে এই স্বপ্নের ডানায় ভর করে তারা আসলে উড়ালটা দিতে চায় এবং নিজের স্বাধীনতাটা প্রকাশ করতে চায়। এই জন্যই নামকরণ মোটামুটি আমি যতটুকু জানি আর কি এটা উড়াল করা হয়েছে। আচ্ছা, এখন তো আসলে কমার্শিয়াল সিনেমার যুগ, বাণিজ্যিক সিনেমা চলছে হলগুলোতে, সেখানে দেখা যায় যে আপনারা সবাই মোটামুটি নতুন মুখ, ওভাবে পরিচিত মুখ কেউ নেই, আপনারা সবাই মোটামুটি নতুন। হ্যাঁ, অবশ্যই আপনারা থিয়েটার করে এসেছেন, আপনারা খুব ভালো অ্যাক্টর অ্যাক্ট্রেস, বাট যেটা হয় না যে বাণিজ্যিক সিনেমার সঙ্গে তাল মিলিয়ে আপনাদের সিনেমাটা কতটুকু হলে চলবে বা দর্শকরা কতটুকু ভালো বাসবে, এবং ডিরেক্টর যে আপনাদেরকে বিশ্বাস করেছে এইটারই বা কারণ কি, এটা একটু জানতে চাই। আসলে ডিরেক্টর তো এটা আসলে টোটালি ডিরেক্টরিয়াল কোশ্চেন, তো হ্যাঁ, আমার জায়গা থেকে আর কি আমি যতটুকু ক্ল্যারিফাই করব সেটা হচ্ছে যে ডিরেক্টর না নতুন কিছু করতে চেয়েছে। কারণ আমাদের ইন্ডাস্ট্রিতে আসলে খুব কম সংখ্যক ডিরেক্টর আছেন যারা হচ্ছে যে নতুন, পরিশ্রমী, যারা হচ্ছে ডিটারমাইন্ড এবং তারা ডেডিকেশন দিয়ে কাজটা করে। তাদেরকে খুবই কম সাপোর্ট করে, বা হচ্ছে যে মানে একদম কি বলে তাদেরকে নিয়ে হিরো কাস্ট করে বা হচ্ছে যে মেইন প্রধান চরিত্রে অভিনয় করে কাজটা করানো, এটা খুব কম করা হয়। তো ডিরেক্টর জোবাইদুর রহমান খুব বড় একটা চ্যালেঞ্জ নিয়েছে এবং আসলে সবাই মিলে স্বপ্নটা দেখেছে যে আমরা একটা ফিল্ম বানাই যে আমাদের দেশের জিনিস, আমাদের একদম নিজস্ব কালচার, একদম র ম্যাটেরিয়াল দিয়ে সবকিছু করে। এবং আপনাদের ভাষাও রংপুরের ভাষা ব্যবহার হচ্ছিল, মানে লোকাল ভাষাতে আপনারা কথা বলেছেন। হ্যাঁ, এই যে সব র ম্যাটেরিয়াল দিয়ে, এবং এখানে আমাদের সিনেমার মেইন ইউএসপি হচ্ছে এখানে সবাই নতুন এবং সবাই পরিশ্রমী এবং সবাই স্বপ্নবাজ। আমার একটি প্রশ্ন আছে, সেটা হচ্ছে আপনি বলছিলেন যে 90s-এর গল্প, এটা যে 90 দশকের একটা গল্প। এখন ধরেন এই যুগে এসে আমরা যখন দেখছি যে জেনজিরা, ওরা কিন্তু ডেসপারেট, অনেক বেশি সোশ্যাল মিডিয়াতে আসক্ত, এবং দেখা যাচ্ছে জেনজিরা কিন্তু একরকম চিন্তা, যে উড়ালের কথা আপনি গল্পটা বলছেন যে হ্যাঁ হয়তো বা স্বপ্ন সবারই আছে, কিন্তু অন্য তাদের চিন্তা ভাবনা অন্য রকম হয়তো বা। এক্ষেত্রে উড়াল যখন দেখছেন দর্শকরা বা জেনজি, যে আপনার বন্ধুরা যখন যায় সিনেমা দেখতে, তখন কতটা কানেক্ট করতে পারবে? বলো জেনজি। এটা আসলে আমি বললে ভালো হয়, কারণ জেনজিতে তো আমি আছি। আমি যখন প্রথম স্ক্রিপ্টটা পড়ি তখন আমারও এই ব্যাপারটা মনে হচ্ছিল যে আমার বয়সী যারা, আমরা আসলে কি দেখতে চাই, বা সেই জায়গা থেকে উড়ালের সাথে আমার বন্ধুরা কতটুকু কানেক্ট করতে পারবে। তো আমার বন্ধুরা যখন সিনেমাটা দেখে, ওরা তো সবাই হলে গিয়ে দেখেছে, তো আমি জিজ্ঞেস করি পরে কেমন লেগেছে। একটা জায়গা থেকে সবাই কানেক্ট করতে পেরেছে এবং সবার পছন্দ হয়েছে, সেটা হলো উড়ালের মাধ্যমে এমন অনেক এক্সপিরিয়েন্স আমারও হয়েছে এবং তাদেরও হয়েছে, যারা আমরা তো আসলে 90s-এর সময়টা দেখিনি, বা তখনের লাইফস্টাইলগুলো কেমন ছিল, তখনের বন্ধুত্ব কেমন ছিল, এইসব ব্যাপারে আমাদের আসলে কোনো অভিজ্ঞতা নেই। উড়ালের মাধ্যমে ওদের ওই অভিজ্ঞতাটা হয়েছে, যে তখন বন্ধুরা মিলে কি করতো। যেমন আমরা এখন ঘুরতে যাচ্ছি, বাইরে যাচ্ছি, তখন বন্ধুরা এই যে ট্রেনের সাথে রেস করা বা এভাবে গাছের এর সাথে দোল খাওয়া, তো এইসব অভিজ্ঞতা আমরা আসলে সিনেমা ছাড়া আমাদের তো এখন আর হওয়ার কোনো স্কোপ নেই। তো সেই জায়গা থেকে জেনজিরা হয়তো কোথাও না কোথাও একটা নতুন অভিজ্ঞতা পেয়েছে। আর রিলেট করার যেটা ব্যাপার,
কিছু ব্যাপারে আমরা একদমই রিলেট করতে পারবো না, কারণ এখন আর ওইসব ব্যাপার একদমই হয় না। তো রিলেট করার থেকেও আমার মনে হয় একটা নতুন এক্সপিরিয়েন্স আমাদের জেনারেশনের যারা দেখছে তারা হয়তো পাচ্ছে। আচ্ছা, একটু আপনার কাছে জানতে চাই যে সামনে আর কি কি কাজ আছে? সামনে তো অনেক কাজের অফার আসছে, কিছু কিছু কাজের সাথে মানে মানে কথাবার্তা চলছে, এবং আর একটা কাজের হয়তো শুটেও যাব সামনে, একটা ফেস্টিভ্যালের জন্য বানানো একটা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। তো আশা করি ভালো একটা চলচ্চিত্র আরো দেখতে পাবে দর্শকরা। আর বড় বড় কিছু প্রজেক্ট আছে, সেগুলা এখন নাই বলা যাবে বলা উচিত। আচ্ছা, কাব্য কথার কাছে জানতে চাই সামনে কি কি কাজ আছে? আমি আসলে এখন আমার সামনে এ লেভেল পরীক্ষা, তো আমি খুব বেশি কাজে আপাতত ইনভলভ হতেও পারবো না, কিন্তু হ্যাঁ কাজের যেটা ভাইয়াও বললো অফার তো মোটামুটি অনেকেই কথা বলছে, অনেকেই পরিচিত হচ্ছে মানে এত নতুন অল্প বয়সের নায়িকা হলে কেমন লাগে? আমি একটু জানতে চাই কেমন লাগে। নায়িকা ফ্রেন্ডরা হয়েছে, বলে না যে হ্যাঁ আমার বান্ধবী তো এত ছোট 17 বছর কিন্তু নায়িকা হয়ে গেছে, কেমন নায়িকা ফিল হয়? হচ্ছে সেটা আসলে বলাটা ঠিক হবে না, নায়িকা হতে এখনো অনেক সময় আছে। উড়ালে যেহেতু একমাত্র ফিমেল প্রোটাগনিস্ট আমি, সেই সূত্রে হয়তো ওই নায়িকা টাইটেলটা পাচ্ছি, কিন্তু নায়িকা হতে আমার এখনো অনেক কিছু শেখা বাকি, অনেক সময় আছে। অভিনয়টা করেছি, চেষ্টা করেছি ভালোভাবে করার, কিন্তু অনেক নতুন নতুন অভিজ্ঞতা হচ্ছে এই ইন্টারভিউস করা বা ক্যামেরার সামনে এত ভালোভাবে বা এত সাবলীলভাবে কথা বলা, এই সব কিছু অনেক নতুন নতুন জিনিস শিখছি। অনেক নতুন মানুষ এসে কথা বলছে, পরিচিত হচ্ছে, ছবি তুলছে, সবকিছুই খুবই নতুন এক্সপিরিয়েন্স আমার জন্য সব মিলিয়ে। শুটিংটা সম্পর্কে জানতে চাই, গানটির শুটিং কোথায় হয়েছিল একটু যদি বলতেন। গানের শুটিং আমরা কোথায় করেছিলাম? তো ইয়াতে সৈয়দপুরে। সৈয়দপুরে। তো শুটিং যেই দিন হওয়ার কথা ওই দিন আমরা আসলে ওভাবে জানতাম না এত মানুষ হবে, আর এটা কিন্তু কোনোটাই প্ল্যান ছিল না যে এত মানুষ আসবে। আমরা এমনি ভেবেছিলাম যে আমাদের টিমে যারা আছে ওরাই, কিন্তু যখন আমরা শুট শুরু করি, যখন গানটা বাজা শুরু হয়, তখন আসলে ন্যাচারালি এত ক্রাউড হয়ে যায়, মানে ওরাও দেখতে চাইছিল কি হচ্ছে, সিনেমার শুটিং হচ্ছে, তো সেইখান থেকেই ক্রাউডটা হওয়া। আর আমার আসলে খুব একটা কিছুই ছিল না, আমার জাস্ট এনজয় করা আর বসে বসে গানটা শোনার ব্যাপারটা ছিল। ওরা অনেক নাচানাচি করছিল, যেটা একটু আমার জন্য শকিং ছিল, কারণ ওরা কেউই, ওদের তিনজনের মধ্যে কেউই, শান্ত ভাইয়া কোথাও না কোথাও ঠিক আছে, কিন্তু ওরা দুজন স্পেশালি এই নাচানাচি করার ব্যাপারটা, সোহেল ভাইয়া তো একদমই না, এবং ওই নাচানাচির ব্যাপারটা ওদের আসলে হয় না। কিন্তু যখন এই গানটা বাজা শুরু হয়েছে, ওরাও এমন মুডে চলে গেছে যে আমারও উঠে নাচতে ইচ্ছে করছিল ওদের সাথে। মানে নাচানাচি মানে ওনাদের হয় না, মানে কি মানে নাচতে চায় না, শাই ফিল করে? হ্যাঁ, কি আসলে ব্যাপারটা? খুব তো একটা আপনার যদি সিনেমায় এরকম নাচের দৃশ্য থাকে তখন? ও লজ্জা তো ভেঙে ফেলছি। আচ্ছা, লজ্জা ভেঙে ফেলছে কাব্য কথা। ওকে, সো আসলে এই গানটি সম্পর্কে একটু জানতে চাই, যেহেতু পালা গান আমাদের দেশীয় সংস্কৃতি, সচরাচর এই ধরনের গান আমাদের সিনেমায় দেখা যায় না, কিন্তু আপনাদের খুব সুন্দরভাবে আপনাদের সিনেমায় দেখানো হয়েছে। এটার সঙ্গীত আয়োজনে কে ছিল বা এই গানটা সম্পর্কে কে গেয়েছেন? গানটা গেয়েছে হচ্ছে কাঞ্চন রায়, উনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। আর যিনি লিরিক্স, এটা আসলে সংগ্রহীত একটা পালা গান, আর সুর আর গায়ক দুজনই হচ্ছে যে কাঞ্চন রায়, আর সঙ্গীত আয়োজনে ছিলেন হচ্ছে সন্ধি ভাইয়া, খয়ামশানো সন্ধি ভাইয়া। আর এই গানটার শুটের দিন তো অনেক মজাই করছি আমরা, ভালোই। আচ্ছা, এইটা ছাড়া আর কোনো রোমান্টিক কোনো গান কি আমরা দেখতে পাবো এই সিনেমায়? রোমান্টিক কোনো গান তো নাই, রোমান্টিক বাট বন্ধুদের একটা থাকে না একসঙ্গে, ওদের তিন বন্ধুর একটা গান আছে যেটা টাইটেল ট্র্যাক, আর আরেকটা গান যেটা রিসেন্টলি রিলিজ হলো, সেখানে কুমকুম আর রঞ্জুর সিন আছে কিছু। আসলে একটা ট্র্যাজিক সং, ওটা ট্র্যাজিক সং, কিন্তু ওখানেই গল্পের যে রোম্যান্স পার্টটা সেটা হয়তো ওখানে, কিন্তু ওটা একটা ট্র্যাজিক ওয়েতে। যেহেতু আপনারা আসলে দুইজনই থিয়েটার করে এসেছেন, সো আপনাদের তো আসলে ওই ধরনের কোনো সমস্যা হওয়ার কথা না। তারপর একটু জানতে চাই যে কি কি চ্যালেঞ্জ নিতে হয়েছিল আপনাদের, মানে জাস্ট সিনেমাটা শুরু করার আগে? না, আমি বলবো আমার থেকে ওদের অনেক বেশি প্রিপারেশন বা চ্যালেঞ্জ ব্যাপারটা ওদের অনেক বেশি ছিল, কারণ ওদের ভাষা শেখাটা একটা খুবই বড় একটা কাজ ছিল। আমার খুব একটা ওই উত্তরবঙ্গের ভাষাটা ব্যবহার করতে হয়নি, আমি যেহেতু ওই মহাজনের মেয়ে, তো নর্মালি আমি বাংলা যেভাবে বলি ওভাবেই বলেছি। আমার জন্য চ্যালেঞ্জ বলবো না, আমার জন্য নতুন যেটা ছিল সেটা হলো সাইকেল চালানোর কথা ছিল আমার, যেটা পরে খুব একটা আর হয়নি, কিন্তু ওরা আমাকে সাইকেল শিখিয়েছে ওখানে সেটেই, আমাকে একদম হাতে ধরে ধরে সাইকেল চালানোটা শিখিয়েছিল।
আর কুমকুম কিভাবে হাঁটে বা কুমকুম কিভাবে কথা বলে, যেহেতু ওই যে গ্রামের সবার আদরের, তো ও কিভাবে দৌড়ে বেড়ায়, ওই সব ব্যাপারগুলো একটু বুঝতে আমার সময় লেগেছে। কিন্তু চ্যালেঞ্জিং পার্ট আসলে ওদেরই ছিল বেশিরভাগ সময়। বলো তোমাদের আপনার জন্য এক্সপেরিয়েন্স গুলো কি, কোন বিষয়গুলো চ্যালেঞ্জিং ছিল? চ্যালেঞ্জিং তো অনেক কিছুই ছিল, যেমন আমরা ট্রেনের সাথে সাইকেল রেস দেওয়ার ব্যাপারটা, তারপর হচ্ছে আমার আর বাচ্চুর যে পানির ট্যাঙ্কির উপরে ওঠা বিশাল হাইট। আচ্ছা, ট্রেনের সঙ্গে মানে কি ট্রেন কি নরমালি যাচ্ছিল নাকি আপনাদের জন্য ট্রেন স্লো করা হয়েছিল? না না না, সেরকম কোনো কিছুই না, ট্রেন তার মতোই যাচ্ছিল। মানে ট্রেনের কেউ জানে না, মানে ট্রেন নরমালি যে ট্রেন যায় সেটার সঙ্গে আপনারা শুটিং করেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওকে। ওদের এই শুটিং এর সময় আমি একদিন গেছিলাম সেটে, তখন আমি যেটা দেখি যখন ট্রেন যাওয়া শুরু করে এবং ওরা তিনজনও যায়, অন শট ছিল কিন্তু এমন ভাবে মাটি কাঁপে, আমার না ভয় লাগছিল ওরা কিভাবে সাইকেল চালাচ্ছে। কয়টা ট্রেন মানে পরপর যেতে হয়েছে আপনাদের সিনটা সাকসেসফুলি ডান করার জন্য? অনেকগুলো শট নেওয়া হয়েছে, তো সেই জায়গা থেকে আমরা ট্রেন প্রায় 4-5টা এরকম চলে গেছে, আমরা সেটার সাথে সাথে সাইকেল রেসিংটা করছি। আর ট্রেনের সবচেয়ে ভয়াবহ দিক হচ্ছে ও হচ্ছে ম্যাগনেট টানে আর কি। তো যখন ও যায় তখন আশেপাশের যত ম্যাগনেটিক জিনিসগুলো আছে ওর দিকে টানতে থাকে, তো সাইকেলটা তো পুরোটাই মেটাল, তো ও হচ্ছে যে সাইকেলের ম্যাগনেটিক সিস্টেম এভাবে টানতেছিল। তো আমরা বারবার পিছনে তাকাচ্ছি কারণ ভয় ছিল ওই বম্বলকে নিয়ে। বাচ্চুর তো সাইকেল ভেঙেও গেছিল একবার সেটে, ওরা দুইজন চলে গেছে, বাচ্চুর সাইকেল ভাঙা পুরো। এরকম অনেক ইয়ে আছে। আর আমার জন্য সবচেয়ে বেশি চ্যালেঞ্জ ছিল হচ্ছে শেষ দৃশ্যটা। আচ্ছা, শেষ দৃশ্যে আমি মানে হচ্ছে যে মানে ওই দিন একটাই সিন হয়েছে, শেষ দৃশ্যটাই। তো সেটে পৌঁছাই, তারপর হচ্ছে আর লোকেশনটা আগে দেখি, তারপর প্রায় 1 থেকে 1.5 ঘন্টা আমি মানে আউট অফ দ্য টিম, আউট অফ দ্য ওয়ার্ল্ড ছিলাম, যে 1.5 ঘন্টা আমি বাইরেই ছিলাম, কারোর সাথে কোনো কথা নাই। তারপর হচ্ছে সেই প্রিপারেশনটা নিয়েছিলাম, দেন হচ্ছে ডিরেক্টর অর্ডার জাস্ট গো, তারপরে হচ্ছে সেই সিনটা করি এবং সিনটা করার পরে শেষ হওয়ার পরে আমি প্রায় 4-5 ঘন্টা হচ্ছে যে একদম মানে ইয়ে ছিলাম, মানে টিমের সাথেই মানে হচ্ছে যে ছিলাম, কিন্তু আমি নিজের ভিতরে ছিলাম না, কোনো কথা বলছিল না, চুপ মানে ছিল একদম। ওরা দেখছে যে মানে হোটেলে গিয়েও পরে হচ্ছে দেখছে আমি কথা বলি না কারোর সাথে। প্রায় 4-5 ঘন্টা আমি একদম মানে ট্রমায় ছিলাম, যে আসলে তখন আমি ফিল করতে পারছি, কারণ এই জিনিসটা কখনো হয় নাই যে একটা মানুষ যখন হচ্ছে পৃথিবী তার সর্বস্ব হারিয়ে ফেলে, তার প্রিয় মানুষ, তার কাছের মানুষ, ইভেন কেউ তাকে হেল্প করছে না এবং স্বয়ং প্রকৃতিও তাকে সাপোর্ট করছে না, তখন সে মানে সৃষ্টিকর্তার কাছে আর্তনাদ করা ছাড়া তার আর কিছু করার থাকে না। সে একদম মানে একটা মানে শুধু একটা মাংসের স্তূপের মতো থাকে, তার আর অস্তিত্ব বলে কিছু থাকে না। তো সেই জিনিসটা আমি হচ্ছে ওই শেষ দৃশ্যে ফিল করছিলাম। আচ্ছা। সো উড়াল প্রথম সিনেমা, শেষ পর্যন্ত নিজেকে কোথায় দেখতে চান? শেষ পর্যন্ত আসলে কোথাও দেখতে চাই বলতে এরকম না, মানে হচ্ছে আমি চেষ্টা করে যাচ্ছি নিজেকে একজন ভালো অভিনেতা হিসেবে তৈরি করার। আর হিরো ব্যাপারটা আমি আসলে আমার মধ্যে হয়তো নাই, মানে কিন্তু আমি চাই যে গল্পের হিরো হতে, মানে গল্পের নায়ক যাকে বলে, একটা গল্প যেরকম চরিত্র চায়, যেরকম হিরো চায়, সেরকম একটা গল্পের হিরো হতে আর কি। এইটাই আমার টার্গেট, ভালো অভিনেতা হওয়া, ভালো মানুষ হওয়া, এই চ্যালেঞ্জটাই আর কি নিচ্ছি। কাপু কথার কাছে একই প্রশ্ন, যে শেষ পর্যন্ত নিজেকে কোথায় দেখতে চান? আমার তো একদমই শুরু জার্নিটা, আর আমার এখনো অনেক সময় আছে সামনে। আর আমি আসলে খুব একটা কখনো প্রি প্ল্যান ভাবে কিছু করিনি, আমার সামনে যখন যা আসে আমি ওটাকেই সব থেকে যত ভালোভাবে ম্যাক্সিমাইজ করা যায় আমি ওটাই চেষ্টা করি। কিন্তু হ্যাঁ, অভিনয়ের প্রতি যেহেতু একটা আগ্রহ আছে, চেষ্টা করব ভালো কিছু কাজ করার। আর পড়াশোনাটা যেহেতু এখনো শেষ হয়নি, ওদিকেও একটু সময় দিতে হবে, তো পড়াশোনার সাথে সামঞ্জস্য রেখে আমি যতটুকু কাজ করতে পারবো শিখে ততটুকু করার চেষ্টা আর করব। পরিবারেরও নিশ্চয়ই সাপোর্ট আছে আপনার? পরিবারের সাপোর্ট না থাকলে তো আসলে কিছুই করা সম্ভব হতো না। এবং পরিবারের কথা যদি বলি, আমার মা, তিনিও আসলে সিনেমাতেও আমার মা, তো মা তো সেটে ছিলই আমার সাথে। তো মাকে যখন আমি আমার মা হিসেবে অভিনয় করতে দেখি, ওটা আমার জন্য আরেকটু ইজি ছিল, কারণ মা তো মাই, তো আমি আর ওরকম আলাদা করে বন্ডিং এর ব্যাপারটা হয়নি। আর আমার ভাই, আমার বাবা,
ওরা সবাই যথেষ্ট সাপোর্টিভ, যথেষ্ট এনকারেজ করে এবং আমার ফ্যামিলির জন্যই আসলে আমার এই সেক্টরে আসা। আমার নাচ শেখাও মার কারণে, প্রথম মাই আমাকে নিয়ে যায় নাচ শেখানোর জন্য। আমার তখন 3 বছর বয়স, এমন 3 বা 4। আর থিয়েটারেও আমার মার কারণেই যাওয়া, আর মা নিজেও গান করে। মাকে দেখেই তো শেখা, কিন্তু তারপরেও বাংলা সিনেমার কোনো অভিনেত্রীকে দেখে কি মনে হয়েছিল যে ওনার মতো হতে চাই? আচ্ছা, বাংলা সিনেমার অভিনেত্রী আমি অপি করিম ম্যাম, ওনার কিছু কাজ দেখেছি এবং ওনার জার্নিটা আমার আসলে খুবই ভালো লেগেছিল শুনে। মাঠ থেকেই শোনা, এরপর আমিও নিজে আরেকটু দেখি, তো ওনার কাজ আমার বেশ ভালো লাগে। আর আমি আসলে যখন কারো ভালো একটা কাজ দেখি তখন আমি জানতে চাই যে ওদের জার্নিটা কী ছিল, ওনারা কিভাবে এখন যে পর্যায়ে আছেন, সেটা জয়া হাসান ম্যাম হোক বা মেহজাবিন আপু হোক, অপি করিম ম্যাম হোক, ওনাদের সবার জার্নিগুলো দেখে ইন্সপায়ার হওয়ার চেষ্টা করি। আচ্ছা, আমরা আসলে অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে, সো দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে উড়াল সিনেমার নিয়ে। প্রিয় দর্শক, আমাদের তরুণদের তৈরি একটা চলচ্চিত্র, আমরা অনেক স্বপ্ন, আশা এবং ভালোবাসা দিয়েই বানিয়েছি এই চলচ্চিত্রটা। আমাদের প্রডিউসার শরীফ সিরাজ ভাইয়ের প্রথম প্রযোজনা এবং জোবাইদুর রহমানের প্রথম পরিচালনা। আমরা আমাদের ভালোবাসা, আবেগ, অনুভূতি এবং হচ্ছে যে অক্লান্ত পরিশ্রম দিয়ে আমরা এই চলচ্চিত্রটা উড়াল তৈরি করেছি। এই উড়াল চলচ্চিত্রটা আপনারা দেখলে বুঝতে পারবেন আপনারা বন্ধুত্ব, ভালোবাসা এবং শৈশবের সেই বা কৈশোরের যে সময়টা, সেই সময়গুলোতে ফিরে যাবেন এবং এখন পর্যন্ত চলে আসা যেই সমস্যাটা, যেটাকে বলে হচ্ছে অবিচার বা অন্যায়, যেই ব্যাপারটা, বিচারহীনতার ব্যাপারটা, সেটাও আপনারা এখানে টের পাবেন। তো আমি আপনাদের অনুরোধ করব, আপনারা হলে আসুন, আমাদের চলচ্চিত্র দেখুন এবং বাংলাদেশি চলচ্চিত্র এগিয়ে যাওয়ার জন্য সাপোর্ট করুন। ধন্যবাদ। কাব্যকথা, দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে। প্রথমেই সবাইকে ধন্যবাদ জানাবো আমাদের এখন পর্যন্ত যতটা সাপোর্ট, যতটা এনকারেজমেন্ট সবাই দেখিয়েছেন তার জন্য। আর সবার কাছে অনুরোধ থাকবে যাতে উড়াল সবাই গিয়ে হলে গিয়ে দেখে, কারণ উড়ালের সাথে সাথে আমাদেরও অনেক নতুন অভিজ্ঞতা হয়েছে এবং আমি আশা করছি যারা উড়াল দেখবেন তাদের উড়ালের সাথে এমন কিছু অভিজ্ঞতা হবে যেটা হয়তো এখন বাস্তব সময়ে উড়াল ছাড়া হওয়া পসিবল না। আর আশা করছি সবার ভালো লাগবে, সবাই নিজের একটা গল্প উড়ালের মাঝে খুঁজে পাবেন। দেখা হবে আশা করছি সবার সাথে সিনেমা হলে। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামীকাল ফিরে আসবো একই সময়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন যমুনা টেলিভিশন। শুভরাত্রি।